সদাগরের মন্দির কসবা চম্পকনগর। এখানে চাঁদ সদাগর এসেছিল ব্যবসা করতে, ব্যবসা করার ফলে তারপরে এখানে চলে এসেছি বর্ধমান থেকে 35 কিলোমিটার দূরে। তো এখন যাব কসবা, আর কসবায় গিয়ে কি আছে না আছে সব আপনাদের দেখাবো। কসবা হচ্ছে একটা অনেক পুরনো ঐতিহাসিক স্থান। তো চলুন ওখানে গিয়ে দেখি কি আছে না আছে। তো আমার সঙ্গে থাকুন। কসবা যাওয়ার পথে আমরা রথতলার কাঞ্চননগরে এই সুন্দর মিনি ড্যামটাতে তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম। এখানটা দেখো, চারিদিকটা পরিবেশ ভীষণ সুন্দর দেখতে, আর জলটাও ভীষণ সুন্দর। শীতকালীন আবহাওয়া, খুব সুন্দর পরিবেশ। আর এইখানে কিন্তু পিকনিক করা খুব সুন্দর স্পট রয়েছে। তোমরা এখানে এলেই বুঝতে পারবে, খুব সুন্দর সুন্দর পিকনিক করার জায়গা রয়েছে। আর জলটাও দেখো ভীষণ সুন্দরভাবে পড়ছে। সত্যি ওই জায়গাটা গেলে কিন্তু ভীষণ সুন্দর। এর আগে তোমাদেরকে আমরা বর্ধমানে পিকনিক স্পটের আরও ভিডিও দিয়েছি, যেরকম ডিয়ার পার্ক, তারপরে সায়েন্স পার্ক, সেগুলোও কিন্তু খুব সুন্দর পিকনিক স্পট। আর এই মিনি ড্যামটাও কিন্তু খুব সুন্দর একটা পিকনিক স্পট। তোমরা যদি না আমাদের আগের ভিডিও দেখে থাকো, তোমরা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে ডিয়ার পার্কের ভিডিও, সায়েন্স পার্কের ভিডিওগুলো দেখতে পারো। এবার আমরা চলে গেলাম কসবা চম্পকনগরের উদ্দেশ্যে। তোমরা চারিধারে রাস্তা দুপাশটা দেখো, ভীষণ সুন্দর। আমরা এইভাবে এখান দিয়ে গেলাম। আজকের ভিডিওটা কিন্তু আমার বর করবে, কারণ আজকে আমি ওর সাথে আসতে পারিনি আমার একটি বিশেষ কাজের জন্য। পুরো ভিডিওটা ও বলবে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই কিন্তু ওর ভিডিওটা কেমন লাগলো পরে কিন্তু অবশ্যই জানাবে। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখতে পেলাম পাশে দেখো কত ভেড়ার দল রয়েছে। প্রচুর ভেড়া এখানে মাঠে রয়েছে। আমরা দেখলাম একসাথে এত ভেড়া দেখলাম। আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখুন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন। আর ফোনে একটু ঘোরা আছি বলে অসুবিধা হচ্ছে। তো দেখুন চারিদিকটা। এই কসবা চম্পকনগরে আসতে গেলে তোমরা যারা কলকাতার দিক থেকে আসবে তারা পানাগড় স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে যে কোনো গাড়ি ভাড়া করে এই কসবা চম্পকনগরে আসতে হবে। এখানে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। থাকতে গেলে পানাগড়ের রন্ডিয়াতে গিয়ে থাকতে হবে, ওখানে কিছু হোটেলের ব্যবস্থা আছে। আমরা যেতে যেতে দেখলাম রাস্তার দুপাশে কত সুন্দর টানেলের মানে জল বয়ে যাচ্ছে। এই জলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই জল কিন্তু চাষের কাজে ব্যবহার করা হয়। আর সারা বর্ধমানে সমস্ত জায়গায় কিন্তু এইভাবে টানেল দিয়ে কিন্তু জল যায়। আর রাস্তাটা দেখো কি সুন্দর এঁকে বেঁকে গেছে, ভীষণ সুন্দর রাস্তা। কিন্তু ওই যে কোনার বাঁকগুলো কিন্তু একটু সাবধানে, কারণ একদম কোনাকুনি রয়েছে, সেখানে গাড়ি নিয়ে সাবধানে যেতে হবে। তোমরা কিন্তু এখানে এসেও পিকনিক করতে পারো, কারণ খুব সুন্দর সুন্দর পিকনিক স্পট এখানেও রয়েছে, এই এলাকাতেও রয়েছে। এখানে এসেও কিন্তু খুব ভালো পিকনিক করা যেতে পারে। এবার আমরা পৌঁছে গেলাম কসবার চম্পকনগরে। এটি আসলে চাঁদ সদাগরের গ্রাম। এই চম্পকনগরে এসে দেখলাম বিশাল বড় কিন্তু বটগাছ রয়েছে, তার শাখা প্রশাখা চারিদিকে বিন্যস্ত হয়ে রয়েছে। এইখানে এসেই কিন্তু আমরা রামেশ্বর মন্দিরে প্রবেশ করব। তোমাদের সেই মন্দির সম্পর্কে পুরোটা ঘুরে দেখাবো। এবার আমরা ওই রামেশ্বর মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা উঁচু, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না, সিঁড়ি দিয়ে কিন্তু অনেকটা উঁচুতে এই মন্দির। লক্ষিন্দর আর চাঁদ সদাগরের কথা আমরা কিন্তু অনেক শুনেছি। এই চাঁদ সদাগর বা লক্ষিন্দর আসলে কে? লক্ষিন্দর চাঁদ সদাগরের ছেলে ছিলেন, আর বেহুলা লক্ষিন্দরের বউ ছিলেন। আর চাঁদ সদাগর ছিলেন মনসামঙ্গল কাব্যে চাঁদ সদাগর একটি কিংবদন্তি বিশেষ চরিত্র। আর এই চাঁদ সদাগর ছিলেন প্রাচীন ভারতের চম্পকনগরের ক্ষমতাশালী ও ধনী বণিক।
তিনি আসলে ছিলেন শিবের ভক্ত, তাই মনসা যখন তার কাছে পূজা চায় তখন তিনি তাতে রাজি হননি। পরে অনেক মন্ত্র বলে, মহাজ্ঞান বলে তিনি শিবের পুজো করেছিলেন। মানে বেহুলা বাসর ঘর, বাসর ঘর সামনে যে উঁচু ডিপির মতন রয়েছে, ওইটাতে দেখবে যে ওরা সিলটা রয়েছে এখন, আর ইংরেজের নীল চাষ করতে ঘরটা রয়েছে। আর ওখানে মনসা মন্দির, নদীর জমি জায়গা হয়ে গেছে। এই হলো রামেশ্বর শিবলিঙ্গ। তোমরা দেখতেই পাচ্ছ এই রামেশ্বর মন্দিরের মধ্যে বিশাল আকার এই শিবলিঙ্গটি রয়েছে। এখানে গিয়ে কিন্তু তোমরা ঘটা করে পুজোও দিতে পারো। এই রামেশ্বর মন্দিরে কিন্তু যজ্ঞ করা হয় এবং এখানে কিন্তু বিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তোমরা উপরে দেখতে পাচ্ছ বটগাছটা এত বৃহৎ যে চারিদিকে ও ডালপালা যেখানে ছড়িয়েছে মনে হচ্ছে যেন সেখান থেকেই গাছ উঠেছে। এই জায়গাটায় কিন্তু বিয়ে দেওয়া হয়। আর ওই একই জায়গায় কিন্তু বিশাল করে যজ্ঞও করা হয়। শ্রাবণ মাসেও কিন্তু সারা শ্রাবণ মাস ধরে কিন্তু এখানে শিবের পুজো করা হয়। মন্দির কসবা চম্পকনগর, এখানে চাঁদ সদাগর এসেছিল ব্যবসা করার ফলে তারপরে এখানে শিব প্রতিষ্ঠা করে। রামেশ্বর জিউ, বানেশ্বর জিউ। ও মনসা বলেছিল ওকে পুজো করবার জন্য, কিন্তু মনসাকে পুজো করেনি বলে ও 6 ছেলেকে মেরেছিল এবং বেহুলা লক্ষ্মীন্দরকে সর্প ধ্বংসন করা হয়েছিল। হ্যাঁ, তখন ও পুজো করেছিল, বাঁহাতে করে পুজো করেছিল মনসাকে। চাঁদ সদাগর এখান থেকে যখন চলে গেল তখন সবাই দিয়ে গেল কালীসুদের নায়ক। এই হচ্ছে এখানকার। এই চাঁদ সদাগরের পুরো ঘটনাটা তোমরা এই মন্দিরের প্রাচীন পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনে নিলে। এরপর আমরা যাব বানেশ্বর মন্দিরে। চলো সেখানে এবার যাওয়া যাক। এই মন্দিরের গায়ে কিন্তু প্রচুর ধাগা বাঁধা হয়, ঘণ্টা তো বাঁধা আছে, প্রচুর ধাগাও বাঁধা হয়। এটিই হলো বানেশ্বর মন্দির। এই বানেশ্বর মন্দিরে একটা ছোট্ট ইতিহাস আছে। বানেশ্বর ঠাকুর মাঝে মাঝে সন্ধ্যার সময় বিকট চিৎকার করতেন, আর তখনই মাঝে মাঝে গ্রামবাসীরা আসতো, আবার দেখে ফিরে চলে যেত। কালাপাহাড়ি একসময় এখানে বসবাস শুরু করলো, কারণ এই বানেশ্বর ঠাকুরের কাছে 2টো মানিক ছিল। তার লোভে কালাপাহাড়ি এখানে থাকতো। এইভাবে একদিন হঠাৎ বানেশ্বরের মাথাটা 2 খণ্ড করে দিয়ে মানিক 2টো নিয়ে চলে যায়। তার রক্তে এই পুকুরটা তৈরি হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরটাকে হলো সেই পুকুর, এই রক্তক্ষয় নদী বলা হয়। কারণ বানেশ্বরের পুরো মাথা ভেঙে যে রক্তটা হয়েছিল, পুরো রক্তটাই ভেসে গিয়েছিল এই পুকুরটা, তাই এটিকে রক্তক্ষয় নদী বলা হয়। বেশ কিছুদিন ধরে, প্রায় কয়েক সপ্তাহ ধরে কিন্তু এই পুকুরের জল পুরো লাল ছিল। এরপর চলো তোমাদেরকে নিয়ে যাই বেহুলার বাসর ঘর। চলুন এবার আমাদের নিয়ে যায় বেহুলার বাসর ঘর যেখানে আছে। তো দেখতেই পাচ্ছেন আশপাশে কত জঙ্গল মতন হয়ে গেছে। তো আমরা এই দিক থেকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবার আমরা উপরের দিকে উঠবো। সেই দেখো এখনও সেই প্রাচীন পাথর ইট ভাঙা এখনও রয়েছে, ঠিক যেভাবে আগে সিঁড়িগুলো ছিল এখনও সেরকমই রয়েছে। এই আমরা চলে এসেছি বেহুলার বাসর ঘর।
এই বেহুলার মন্দিরে এখানে দেখতে পাবে বেহুলা বসে রয়েছে, নিচে লক্ষিন্দর শুয়ে রয়েছে, আর ঠিক পাশে মা মনসা মঙ্গলের মূর্তি রয়েছে, ঠিক তার পাশে চাঁদ সদাগরের মূর্তি এখনো পর্যন্ত রয়েছে। এইটা হচ্ছে সেই শিলনোড়া, নোড়াটা নেই কিন্তু শিলটা আজও পর্যন্ত রয়ে গেছে। সেই চাঁদ সদাগরের ব্যবহৃত শিলনোড়ার শিলটা এখনো পর্যন্ত রয়েছে। আর এই শিলের উপরেই চাঁদ সদাগর নিজে হাতে মশলা বাটতেন। তো বন্ধুরা, আমরা দেখতে পেলেন আমাদেরকে বেহুলার বাসর ঘর নিয়েছিলাম, তো এখানে দেখতে পেলেন। আর এইখানে সেই শিলনোড়াটাও আপনাদেরকে দেখালাম, আপনারা তো সবই কিছু দেখলেন। আর দেখুন চারিপাশটা কত জঙ্গল হয়ে গেছে। আর দেখুন এইটা দেখতে পেলেন, এইটা হচ্ছে বেহুলার বাসর ঘর। হ্যাঁ, আর ওই শিলনোড়াটাও আপনাদেরকে দেখালাম, আপনারা তো দেখলেন। আর এখানে দেখুন আশপাশে কত জঙ্গল হয়ে গেছে, চারিদিকটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন কত জঙ্গল হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম কসবা, হ্যাঁ, যেটা বর্ধমান থেকে মাত্র 35 কিলোমিটার। হ্যাঁ, তো এখানে এসে আপনাদেরকে দেখালাম বেহুলার বাসর ঘর আর চাঁদ সদাগর, যেটা চাঁদ সদাগর তো জানেন, সেই চাঁদ সদাগরের জায়গা এখানে নিয়ে এসেছিলাম। তো আমি জানতাম চাঁদ সদাগর বাংলাদেশের ওইখানে আছে বেহুলার বাসর ঘর, চাঁদ সদাগর, কিন্তু না, আমাদের এই বর্ধমান থেকে 35 কিলোমিটার গেলেই এখানে কসবা নামে একটা জায়গা আছে, চম্পাকনগর কসবা। তো এখানেই আপনারা পেয়ে যাবেন এই বেহুলার বাসর ঘর, চাঁদ সদাগর, নীলকুঠি। চলুন দেখাচ্ছি, নীলকুঠিটা ধ্বংসাবশেষ এখানেই আছে, চলুন দেখাই, যদি থাকে তাহলে আপনাদেরকে দেখাবো। চলুন। চারিদিকে জঙ্গল হয়ে গেছে, দেখানো মুশকিল কোথায় কি আছে না আছে, দেখতেই পাচ্ছেন কত কি অবস্থা। চলুন, যদি দেখাতে পারি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলুন। প্রথমে যে মন্দিরটার কাছে আপনাদেরকে নিয়ে গেলাম ওটা হচ্ছে রামেশ্বর আর বামেশ্বর। হ্যাঁ, তো রামেশ্বর বামেশ্বর ভিডিওটা আপনারা আগেই তো দেখতে পেলেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন, তো দেখবেন। আর চলুন আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো সেই নীলকুঠি, যেখানে ইংরেজরা নীলকুঠি চাষ করতো এবং এইখানে জমা রাখতো। তা চলুন আপনাদেরকে দেখায়। চলুন। দেখতেই পাচ্ছেন এখন কিছুই নাই, সব ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে। দেখুন সব এইখানে ইংরেজরা যে নীল চাষ করতো, নীল চাষ করে এইখানে জমা রাখতো, এইটা হচ্ছে নীলকুঠি। তো এইটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। হ্যাঁ, চারিদিকটা দেখুন কেমন জঙ্গলে পরিণত হয়ে গেছে, দেখুন চারিদিকটা দেখুন। তাহলে বন্ধুরা, আজকে একটা ঐতিহাসিক ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য আমরা অনেক জায়গা থেকে যাচ্ছি, ঘুরছি, হ্যাঁ, ভিডিও করার চেষ্টা করছি, হ্যাঁ, তো আপনাদের নতুন নতুন জিনিস উপহার দেওয়ার জন্য। তো আশা করছি আপনাদের এইসব ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। তো আজকে আমার ওয়াইফকে সঙ্গে নিয়ে আসিনি, হ্যাঁ, তো ভাবলাম কেন প্রায় তো ওরই মুখ তো আপনারা দেখেন, তো ভাবলাম আমি একটা ভিডিও করে দেখি কেমন লাগে। তো আমি প্রথমে এই লাইভে ভিডিও দিলাম, এর আগেও একটা আমাদের চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমাকে আপনারা দেখতে পাবেন না, কেন ওই ভিডিও করতে বেশি, হ্যাঁ, আমি ক্যামেরা ধরতাম। তো আজকে ভাবলাম আমি নিজে একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি। তো কেমন লাগলো আমাকে জানাবেন, আর এইভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে হ্যাঁ আমাকে আরও আগে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো আবার অন্যদিন কোনো নেক্সট ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হব।